চেয়ারম্যান মহোদয়, আজকে আমাদের সুধীর সরকার মহোদয় যে প্রস্তাব দিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং কর্মচারীদের স্বার্থে, রাজ্যের স্বার্থে এটা অত্যন্ত জরুরি। আমি বলবো, স্যার, বিং ইউ আর লয়ার অলসো, জাস্টিস ফর অল, সম কাজে সম বেতন পাওয়া উচিত। যদিও দুর্ভাগ্যবশত আপনার 2018 সালে আগে একটা ছিল, বামফ্রন্ট যখন ছিল, ওরা সব কাজ ভালো করেছে আমি বলবো না, কিন্তু যারা ফিক্সড পে ছিল বা ডিআরডব্লিউ বা কন্টিনিউ ছিল, 10 বছর কাজ করলে রেগুলার হতো, ওই ঠিক আছে আপনারা এসছেন, কিন্তু বিকল্প তো কিছু করতে হবে। আমাদেরগুলো যারা কাজ করছে, আমরা কলকাতা, দিল্লি, গুয়াহাটি গেলে আমরা দেখি, বলে স্যার আরে কিরে তোর এমন অবস্থা কি? কয় স্যার আমি তো ডিআরডব্লিউ বা কন্টিজেন্ট, আমাকে তো রেগুলার করে না। কত বছর? 14 বছর, 15 বছর। আমি বলবো এটা আউটসোর্সিং হোক আর আগের হোক, যারা আছে এখানে আমরা আবেদন রাখতে পারি। এখানে ষোড়শ অর্থ কমিশন বলেছে কমিটেড এক্সপেন্ডিচার, এখন একটা সুযোগ আছে যে কমিটেড এক্সপেন্ডিচার যদি আপনারা দেখান 31 অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তাইলে যারা অনিয়মিত কর্মচারী আছেন, এবং আপনারাই বলেছেন যে মিশন ডকুমেন্টে পেজ 6 আপনারা বলেছেন ফেজ ওয়াইজ রেগুলেশন অফ অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। আপনারা সবাইকে ফেজ ওয়াইজ করবেন, কিন্তু 7.5 বছরে কি আছে আমরা যখন দেই, কতজন অনিয়মিত কর্মচারী আছে, কোনো রিপ্লাই পাই না, আমরা প্রশ্ন শুদ্ধ ফেলে দেন, রিজেক্টেড। অ্যানাদার থিং এখানে আমি স্মরণ করাচ্ছি যে এখানে একটা স্কোপ আছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে স্কোপটা কি, যদি কমিটেড এক্সপেন্ডিচার দেখান, ষোড়শ অর্থ কমিশন আপনাকে দেবে, এটা অর্ডার এসছে আমার কাছে, একটা সার্কুলার আছে। আমি যেটা বলছি, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এর সঙ্গে আমি আপনার যাতায়াতে আমি বলছি, এমপ্লয়িরা বর্তমানে দিয়ে মহার্ঘ ভাতা 22% তাদের পাওয়া। এটা যদি এখন এই পে কমিশন হবে, আমি প্রশ্ন দিয়েছিলাম, আপনি ক্যান্সেল করেছেন, এখন যদি স্পিকার নেই, বলেছে স্পিকার ক্যান্সেল, আপনারা আছেন, যা ইচ্ছা করবেন আপনাদের হাতে, আমাদের যা মারলে মারবেন, কাটলে কাটবেন, আমি জানি না। তবে এখন কিন্তু স্যার মানবিক কারণে, ইউ আর লয়ার, লিগেল রিজন, আইনগত এবং মানবিক কারণে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে আপনারা দয়া করে রেগুলার করুন। আর সাথে এখানে আনফর্চুনেটলি আপনারা যেটা করেছেন, দি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেমস অফ 10,323 আপনারা বলেছেন গ্রামে গঞ্জে, জনগণ বিশ্বাস করেছে। এই সরকার আসার পেছনে 10,323-এর অবদান আছে। অনিয়মিত কর্মচারীদের আপনারা বলেছেন রেগুলার করবেন, তাদের আছে। আমি পার্টি বুঝি না, এক্স ওয়াই, আপনারা এখানে আছেন, হু নোজ টুমরো ইউ উইল বি হিয়ার, দি পিপল ফ্রম হিয়ার উইল গো দেয়ার, হতেও তো পারে কিছু আয়রাম গয়রাম এদিকে সেদিকে যাবে, আমি জানি, কিন্তু সেটা না। আমার বক্তব্য হলো, মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, যে থ্রু আমি বলছি, প্লিজ আমার ভালো লেগেছে, এটার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্ট কেউ আনেননি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা মেনে নিয়েছেন প্রাইভেসি। প্লিজ সমর্থন করুন। আমি অর্থমন্ত্রীকে বলবো, আপনি কমিটেড এক্সপেন্ডিচার দেখালে ষোড়শ অর্থ কমিশন থেকে আপনি পাবেন, একটা প্রপোজাল করুন, অনিয়মিত কর্মচারী ইনক্লুডিং আউটসোর্সিং এবং বিভিন্ন জায়গায় যারা আছে, এবং ইফ পসিবল ইনক্লুডিং 10,323, তাদের একটা ব্যবস্থা করুন। প্লিজ থিঙ্ক ফর দ্য পিপুল, প্লিজ থিঙ্ক ফর দ্য লাস্ট নট দ্য লিস্ট। একই কাজে আপনি লয়ার, সেম ওয়ার্ক, ডিফারেন্স পেমেন্ট যায় না, নেচার, এটা এগেইনস্ট দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, বিফোর দ্য ট্রেজারি ব্যাংক, তাদের রেগুলাইজ করুন। ত্রিপুরার
জনগণকে বাঁচান, কর্মচারীদের বাঁচান, তাদের পেটে লাথি দিয়ে রাজনীতি করা ঠিক হবে না। ধন্যবাদ। এবার মাননীয় সদস্য সুদীপ সরকার মহাশয় যে প্রাইভেট মেম্বার রেজুলেশন এনেছেন, বিষয়বস্তু এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা। মাননীয় চেয়ারম্যান মহোদয়, ঠিক এই বিষয়ে গত বছর 1/3/2024 ইংরেজি সালে বাজেট শেষ হল, এই প্রস্তাব এসেছিল। সেখানে আমরা সমস্ত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে বিশদ আলোচনা হয়েছিল এবং সেই সময় আমরা একটা বক্তব্য রেখেছিলাম। এখানে যারা বক্তব্য রেখেছেন বিরোধী দলের বেঞ্চ থেকে এবং বিশেষ করে এলওপি সাহেব ভবনার টিমের যারা বলেছেন, গতবারও আমাকে পরিষ্কারভাবে বলতে হয়েছে যে প্রথমত বলতে হবে যে কোনো একটা বিষয়ে আলোচনা বা যে কোনো একটা দাবি এটা করা স্বাভাবিক হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রথমত যে নিয়ম বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া অর্থ দপ্তরের পক্ষে সম্ভব। এবং আমি যদি বলি যে আজকে বলছেন যে বহু অনিয়মিত কর্মচারী, তো অনিয়মিত কর্মচারী যদি বলতে হয় তা আমাকে স্পেসিফিক বলতে হবে যে আমরা ঠিক আছে 2018 মার্চে আমরা সরকারে বসেছি, এর আগে কতগুলো এর আগের সরকার লেফট ফ্রন্ট সরকারের সময় যে সমস্ত ওই সময় সে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনিয়মিত কর্মচারীদের এই বিষয়টি যদি পর্যালোচনা করে আমরা দেখেছি, বামপন্থী সরকার সর্বদলের পলিসি অনুসারে ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কারকে একটা নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয়। এই পলিসি অনুসারে সারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং 31/3/2005 পর্যন্ত যারা 17 বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা হতো। এবং মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2005 তারিখ, যেখানে 4/3/2006 তা বিশদভাবে বলা হয়েছে। এরপর তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নয় 31/3/2006 তারিখে যারা 15 বছর পূর্ণ করেছিল তাদেরকেও নিয়মিত করা হয়। মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2005 22/2007 বিশদভাবে বলা হয়েছে যে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2008 পার্ট 21/2009 মূলে বলা হয়েছিল যে সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদেরকে নিয়মিত করা হয়। অতএব যারাই 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল, 2013 সালের মধ্যে এই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হওয়ার কথা। তৎকালীন সরকার 2018 সালের অবশ্যই মার্চ মাসে ক্ষমতাসীন ছিল এবং সেই সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা ছিল। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর
অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকুরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করে। এবং এর সঙ্গে বলছে উক্ত মেমো নম্বর 10/2 ফিনান্সিয়াল জি 2008 পার্টে 21/1/2009 এটাও লেখা ছিল, এরপর কোনো ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক মেমোরাল এই সেম মেমোতে 31/2018 অনুযায়ী আমাদের সরকার যখন আমরা এখানে এই মেয়র বাস্তবায়ন করলে তারা কিন্তু সব অনিয়মিত কর্মচারীদেরকে ছাঁটাই করতে হবে ওই মেমোরান্ডাম অনুযায়ী। কিন্তু আমরা সরকারের অনিয়মিত কর্মচারীতে আমরা যাতে ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো খারিজ করেছি এবং উপরোক্ত সময়ের অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতাও আমরা বৃদ্ধি করেছি, যা ছিল তা অনেক বৃদ্ধি করেছি সমস্যা। তো এই বর্তমানে যারা এলপি সাহেব বা ওনাদের যারা মানুষ সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ সরকার এনেছে, তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া মোতাবেক চাকরি থেকে ছাঁটাই করতে হতো সেগুলো আমরা করিনি। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেগুলো সুদীপবাবু নেই, ওই 31/7/2018 যখন আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপবাবু ওই সময় আমাদেরই এই সরকারের মন্ত্রীও ছিল। তো যাই হোক, উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই। ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে গেলেন। উনি বলেছেন যে সেখানে এটা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়নি। বিগত বামফ্রন্ট সরকারের নেওয়া যে মেমো যেখানে ছিল জারি সেটা আমরা খারিজ করেছি, যাদের তাদেরকে আমাদেরকে বরখাস্ত না করতে। তো এরপরে যখন এর আগেও যখন আমাদের আলোচনা উঠে এখানে এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি অর্থ দপ্তর অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে সেই সমস্ত যাতে তাদের টোটাল তাদের প্রপার রেকর্ড নিয়ে হয় তার জন্য একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা পর্যন্ত সংগ্রহ আমরা করেছি। অর্থ দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা 10 বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা 5 বছর উত্তীর্ণ হয়েছে এই সমস্ত কর্মচারীদের সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছি, এটা অর্থ দপ্তরের অনুমোদন। তো এখন প্রশ্ন হচ্ছে, একটু বলতে দেন, বলবো অবশ্যই যখন বলেছি যখন করেছি তখন তো বলতে হবে। তো এখানে যে রেজুলেশনটি আনা হয়েছিল এটারও একটা ক্ল্যারিটির অভাব মনে করছে। এরকম যে অনুমতি কর্মচারী বলতে মানে বিধায়ক কোন ধরনের কর্মচারীর কথা বলতে চেয়েছে, এখানে অনেকে বলেছেন কর্মচারী বলতে ব্যাখ্যা দিয়েছেন এইখানে যে অনুমোদিত কর্মচারী বলতে শুধুমাত্র ডিএফডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না। এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার্স, স্কিম ওয়ার্কার্স এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী ও বিভিন্ন চুক্তিবদ্ধ কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আছেন, তাছাড়াও ক্লিনিং স্টাফ, সুইমিং স্টাফ, সিকিউরিটি স্টাফ, এরাও এই ধরনের যারা বর্তমানে কাজ যারা বলেছেন সবাই, এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে। এখন স্বাভাবিকভাবেই যে সমস্ত যে কর্মচারী অর্থ দপ্তরের যেটা বলেছেন, এখন গোপালবাবু যেটা বলেছেন, সেই সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে টোটাল স্বল্প নেই। আমরা যে কোনো অর্থ দপ্তর অনুমোদন যেগুলোকে আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি, ডিআরডব্লিউ অ্যাবাউট 10 ইয়ার্স 10 বছর যাদের পূর্ণ হয়েছে 849, ডিআরডব্লিউ যারা 5 ইয়ার্স অতিক্রম করে বিলো 10 ইয়ার্স আছে সেই সংখ্যা
92, CTW above 10 years 241 এবং below 10 years 5 years above সেটা 145, casual worker above 10 years 186 and below 10 years above 5 years 15, PTW above 10 years 83 and below 10 years 19. এই সংখ্যাটা যেটা 10 years above এটা 1359 জন আমাদের এই পোর্টালের মাধ্যমে আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে। আর above 5 years এটা 281, দুটো সংখ্যা যোগ করলে 1640 জন আমাদের কাছে এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এই সংখ্যা এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে যে আমরা যা রেগুলার চাকরি হয়েছে এবং এরপরে এবং অর্থ দপ্তরের পক্ষ থেকে আরো সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আছে সেগুলো অলরেডি অর্থ দপ্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি। তার সংখ্যাও ইদানিং কম নয়, এখন তো এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না, তবে কোনো অবস্থাতেই সেখানে 10 to 12,000 টাকা পরে সেটা সংখ্যা অলরেডি পাস হচ্ছে, এখন প্রসেসে চলছে। এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালবেলা চাকরি পেয়ে যাবে, এখনকার আমাদের সরকারের সে ব্যবস্থা নেই। চাকরি ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে। সেখানে এরকম না ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে, সুতরাং তার জন্য কিছু সময় নিচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কোথাও সরকারের কোনো রকম এখানে আপত্তির কোনো কারণ নেই যেখানে 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 ভ্যাকেন্সি তা করার জন্য। পরবর্তী সময় দেখুন এখানে সময় সময় স্বাভাবিক কথা কিছুটা সময় লাগছে এগুলো হতে, তো স্বাভাবিকতা কাজ সরকারের চলার জন্য আউটসোর্সিং বা বিভিন্ন স্কিমগুলো কীরকম সকলে আপনারা জানেন। যেটা কখনো বলবে যে কোনো স্কিম 2 বছরের জন্য, 2 বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যায়। তো এরকম প্রসেস ক্লিনিং স্টাফ বা এগুলো, তো এগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এলওপি সাহেব বলেছেন, সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল এই ক্যাজুয়াল আউটসোর্সিং বা আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না, ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুমোদন। তো তাতে আমাদের লেবার ডিপার্টমেন্টের কাছে আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে, যেখানে যেভাবেই তারা যেইভাবে যুক্ত হোক। তো সেই সংখ্যাটা বলে দিচ্ছি বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত আমাদের কাছে এই মুহূর্তে সংখ্যা আছে, সেই সংখ্যা টোটাল সব রকম মিলিয়ে অর্থের অনুমোদনের মানে এটা সবটা নিয়ে এখানে 36,307 টোটাল সবটা মিলিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় কথা আমরা সরকার আসার পর আমাদের 2008 সরকার আসার পর আমরা এখানে আমাদের সময়টা দিয়েছি সেই সংখ্যাটা 16,457। মাইনাস যদি করি সেখানে টোটাল লেফট ফ্রন্টের সময় ছিল 18,373। হতে পারে কিছু ফ্র্যাকশন এদিকে হতে পারে, কিন্তু এই সংখ্যাটা তাদের সময়টা। তাহলে মাননীয় গোপাল রায় মহোদয়, আপনি একটু বলেছেন সবটা বলেননি যে আপনারা সবটা ভালো করেননি, কি কিছু করেছেন, কি ভালো করেছে আমি জানি, কিন্তু আপনাকে আমার বলার জন্য এটা বলা হচ্ছে যে ওই সময় তাদের যে নির্ধারিত পলিসি বা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের 18,373 জন ওই সময়কার এই সমস্ত কর্মচারী নিয়ে তারা আটকে বসে আছে। তো আমাদের সরকার যেগুলো দিচ্ছে কোনো 10 বছর এখনো উন্নয়ন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আবেদন রেখেছেন পলিসি, আমি ওটার বিপক্ষে বলছি না। যেমন আমরা আমাদের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে যে 1,640টা আমরা রেখেছি, তার জন্য সরকারের প্রসেস চলছে এবং আরো ভাবে টোটাল দিয়ে আমাদের টোটাল অর্থ
দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও সরকার খুঁজে দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না, যেহেতু সরকারি চাকরি যেটা সমস্ত নিয়ম বহির্ভূত, আমরা একটি চাকরিতে পারবো না, কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল, খুশি করে দিলাম রাজনীতির জন্য, আর সময় সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে। 2 বছর 4 বছর 5 বছর 7 বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে, এই সর্বনাশ করার জন্য আমাদের সরকার নয়। আমাদের সরকারের একটু সময় নিতে পারে। আমাদের সরকারে যা বাইরে বক্তব্য, আপনি তো আপনার কথা বলেননি, আপনি শুধু বলে গেছেন কেন করছি না কেন করছি না, কিন্তু আপনার সরকার কি করে গেছে একবারও বলেননি। কিন্তু হ্যালো বিষয়ে বক্তৃতা আপনিও বলেছেন, আপনার নিজের দোষ দেখেন না। আরে আপনাদের সরকার, আপনাদের কেন, শুনুন শুনুন আপনাদের, আমি আর একটু যাই, আর একটু যাচ্ছি আপনার কাছে, শুধু এখানে থেমে থাকেন না। চাকরি এরকম আপনাদের কেরলে কি অবস্থা খবর রেখেছেন? একটু খবর আছে আপনার কাছে? আমাদের কাছে আছে। এই মুহূর্তে আপনাদের কাছে, আমাদের কাছে টেম্পোরারি সংখ্যা আছে কত? 1,60,279 জন। ঠিক আছে, এগুলো অনিয়মিত চলছে, অনিয়মিত চলছে। আমার দরকার নেই সেই দেশে কি করছে, সেই রাজ্যে কি করছে, আমাদের রাজ্যে কি করতে হবে সেটা নিয়ে আমরা আমাদের ভাবনা আমরা একটু শুধু বলছি। শুধু বলছেন যখন সবটা নিয়ে দোষ চাপাচ্ছেন, বলছেন, বলতে পারেন, সেটা আপনাদের রাইট আছে। কিন্তু কথা হচ্ছে সরকার পলিসি করা কি না করা সেটা সেরকম, কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি, আগেও বলেছিলাম এর আগে, যে অনিয়মিত যারা কর্মচারী, যারা অর্থোত্তরের প্রাপ্ত, সেগুলোর ব্যবস্থা সরকার অলরেডি নিয়েছেন। সংখ্যাটা পরিবার বলে করে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করবো, এবারে যে আমাদের কাছে রয়েছে। এখন বাকি যে সমস্ত যে যারা স্কিমে আছে 2 বছর, কেউ আছে এই ধরনের যারা নিচ্ছে, তো যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন, দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয়। তো আমি একথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে, এই প্রস্তাব যেটা রেজুলেশন এনেছেন, আমি এটাকে কখনোই সমর্থন করতে পারি না। আলোচনা সরকার আলোচনা করবে এবং এটাকে এই মুহূর্তে আমরা অবস্থান খারিজ করব। সস্তা পলিটিক্স, সস্তা কোনটাছে, সস্তা পলিটিক্স কেমন? কোনটা কোনটা সে 18,000 যে ফেলা গেছে সরকারের উপরে, এটা নিছে কি বলে কি না। এখন আমি মাননীয় সদস্য